এসবি অনলাইন একাডেমিতে সকলকে স্বাগতম। আমি সুমন আছি তোমাদের সাথে। ছোট্ট বন্ধুরা, আজকে আমরা চতুর্থ শ্রেণীর ৩৮ পৃষ্ঠার মধ্যে যে অঙ্কগুলো রয়েছে এগুলোকে সবচেয়ে সহজ নিয়মে কিভাবে করে সমাধান করা যায় এই বিষয়টি শিখব। চলো তাহলে শুরু করা যাক। বন্ধুরা, আমরা যদি ৩৮ পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, এখানে ৩ নম্বরে বলা হয়েছে ক ও খ পদ্ধতির মধ্যে কোনটি সহজ, কেন ব্যাখ্যা করো। দেখো, আমরা কিন্তু এই নিচে যদি লক্ষ্য করি, এখানে কিন্তু আমরা ক এবং খ দুটি পদ্ধতির গুণ অঙ্ক দেখতে পাচ্ছি। তাহলে এই দুটি পদ্ধতির মধ্যে কোনটি সহজ এবং কেন সহজ, এটি কিন্তু আমাদেরকে ব্যাখ্যা করতে বলা হয়েছে। তাহলে শুরুতে যদি আমরা এই দুটি পদ্ধতি একটু লক্ষ্য করি, দেখো কতে আমরা যে পদ্ধতি দেখতে পাচ্ছি, এখানে বলা হয়েছে ৩২৬ গুণ ২০৩, অর্থাৎ ৩২৬কে আমাদের ২০৩ দ্বারা গুণ করতে বলা হয়েছে। তাহলে আমরা এখানের গুণটি যদি ভালো করে লক্ষ্য করি, এটি কিন্তু সাধারণ গুণ, মানে আমরা স্বাভাবিকভাবে যে গুণগুলো করে থাকি সেই গুণটি কিন্তু এখানে দেখানো হয়েছে। দেখো, আমরা জানি গুণের ক্ষেত্রে আমাদের কি করতে হবে, এই যে নিচে আমরা ২০৩ দেখতে পাচ্ছি, এই ২০৩-এর মধ্যে ৩ দ্বারা আমরা প্রথমে এই উপরে ৩টি অঙ্ককে গুণ করব, তারপর ০ দ্বারা এই ৩টিকে গুণ করব, এরপরে ২ দ্বারা আমরা এই ৩টি অঙ্ককেই গুণ করব। তাহলে দেখো, শেষে যেহেতু ৩ রয়েছে, ৩ দ্বারা যদি আমরা এই উপরে ৩টি অঙ্ককেই গুণ করি, ৩ দ্বারা আমরা প্রথমে ৬কে গুণ করব। আমরা জানি ৩ ৬ ১৮, তাই না? ৩ ৬ ১৮। এই যে ১৮ আমরা পাচ্ছি, ১৮-এর ৮কে আমরা লিখে দিব এইখানে। দেখো, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ৮, এবং এই যে ১ রয়েছে, এই ১কে আমরা হাতে রেখে দেব। আমাদের হাতে কিন্তু এবারে ১ রইল। এবারে ৩কে যদি আমরা ২ দ্বারা গুণ করি, দেখো ৩কে ৬ দ্বারা গুণ করা হয়ে গেছে, এবার ৩কে আমরা ২ দ্বারা গুণ করব। আমরা জানি ৩ ২ গুণ ৬, ৬-এর সাথে এই যে হাতের ১ রয়েছে, এই ১ মিলে হয়ে গেল ৬ এবং ১ মিলে হয়ে গেল ৭। আমরা এখানে লিখে দিলাম ৭। এরপরে ৩ দ্বারা এবার আমরা ৩কে গুণ করবো। আমরা জানি ৩ ৩-এ ৯, আমাদের কিন্তু হাতে এবারে কিছুই ছিল না, তাই না? এই ১ কিন্তু আমরা যোগ করে দিয়েছিলাম, তার মানে ৩ ৩-এ যে ৯ হয়, আমরা কিন্তু এখানে ৯ লিখে দিলাম। এরপর ৩ দ্বারা যখন আমাদের গুণ করা হয়ে গেল, এবারে আমরা একই রকমভাবে পাশে যে অঙ্কটি রয়েছে, যেমন এখানে কিন্তু রয়েছে ০, এবার আমরা কি করব, ০ দ্বারা উপরের ৩টি অঙ্ককেই একই রকমভাবে গুণ করব। কিন্তু আমরা জানি যে এই ০ দ্বারা গুণ করার পরে আমরা যে উত্তরগুলোকে পাবো সেগুলোকে কিন্তু নিচের লাইনে এসে লিখতে হয়, তাই না? আর যখন নিচের লাইনে এসে কিছু লিখতে হয়, সেই ক্ষেত্রে আমরা জানি একটি ০ দিয়ে তারপরে কিন্তু শুরু করতে হয়। আমরা কিন্তু এর আগেও গুণ অঙ্ক শিখেছি, তাই না? তাহলে দেখো, আমরা নিচের লাইনে এসে একটি ০ দিলাম। হ্যাঁ, এই হচ্ছে সেই ০টি। এবারে এই ০ দ্বারা যদি ৬কে আমরা গুণ করি, তাহলে আমরা জানি যে ৬ ০ ০। এই দেখো, এখানে কিন্তু আমরা একটি ০ দেখতে পাচ্ছি। এবারে ০ দ্বারা ২কে গুণ করলে আমরা জানি ২ ০ আবারও ০, তাহলে এখানে আমরা আরও একটি ০ লিখে দিলাম। তারপরে ০ দ্বারা যদি ৩কে আমরা গুণ করি, আমরা জানি ৩ ০ ০। তার মানে আমরা কিন্তু এই লাইনে প্রত্যেকটি জায়গাতে কিন্তু ০ দেখতে পাচ্ছি, তাই না? তাহলে আমরা কিন্তু এটিও বলতে পারি যে ০কে আমরা যা দিয়েই গুণ করি না কেন, উত্তর কিন্তু ০ই হয়। দেখো, ০কে ৬ দ্বারা গুণ করেছি, ২ দ্বারা গুণ করেছি, আবার ০কে ৩ দ্বারা গুণ করেছি, সব জায়গাতে কিন্তু আমাদের উত্তর ০ই হয়েছে। তাহলে আমরা শিখলাম যে ০কে আমরা যা কিছু দিয়েই গুণ করি না কেন, আমাদের উত্তর কিন্তু ০ই হবে। এরপরে দেখো, আমাদের ৩ দ্বারা গুণ করা হয়ে গেল, ২ দ্বারা গুণ করা হয়ে গেল, বাকি রইল, সরি, এখানে ০ দ্বারা গুণ করা হয়ে গেল, এবার আমাদের বাকি রইল ২। এখন এই ২ দ্বারা কিন্তু আমরা একই রকমভাবে এই ৩টি অঙ্ককেই গুণ করব। এবারে ২ দ্বারা গুণ করে যে উত্তর পাবো সেটিকে আমরা কোথায় লিখব, এই নিচের সারিতে। দেখো, আমরা যখন এখানে নিচের সারিতে শুরু করব কোনো কিছু লিখে, তখন আমরা কয়টি ০ দিব? আমরা জানি যে এই লাইনে এসে আমরা দিয়েছিলাম একটি ০, তাহলে এর পরের লাইনে যখন আসবো তখন কিন্তু আমরা দেবো ২টি ০। ঠিক আছে? যত নিচে আমরা যেতে থাকবো ততই কিন্তু একটি একটি করে ০ বাড়তে বাড়তে যাবে। তাহলে আগের লাইনে যেহেতু একটি ০ দিয়েছিলাম, এবার আমরা ০ দেবো ২টি, একটি ২টি, এই ২টি ০ কিন্তু আমরা দিয়েছি। এবারে যদি আমরা ২ দ্বারা গুণ করি, দেখো ২ দ্বারা ৬কে গুণ করলে হয় ৬ ২ ১২। এই ১২-র ২কে লিখলাম আমরা এইখানে, এবং হাতে থাকলো কিন্তু আমাদের ১। এবারে দেখো, ২ দ্বারা যদি আমরা ২কে গুণ করি, আমরা জানি ২ ২ ৪, ৪-এর সাথে হাতের এই ১ মিলে হয়ে গেল ৫। এই দেখো, আমরা কিন্তু এখানে লিখে দিলাম ৫, আমরা এখানে দেখতে পাচ্ছি ৫। এবারে ২ দ্বারা যদি আমরা ৩কে গুণ করি, তাহলে হয়ে যায় ৩ ২ ৬, আমাদের কিন্তু হাতে আর কিছুই নেই, তাহলে ৩ ২ যে ৬ হয়, ৬কে আমরা এখানে লিখে দিলাম। তাহলে আমাদের প্রত্যেকটি অঙ্ককে কিন্তু আলাদা আলাদাভাবে গুণ করা
হয়ে গেল। এখন আমরা এইখানে যে তিনটি সংখ্যা পেয়েছি, দেখো এই একটি সংখ্যা, এই একটি সংখ্যা এবং এই একটি সংখ্যা, এই তিনটি সংখ্যাকে আমরা এবারে কি করব, যোগ করে দেব। যোগ করে আমরা যোগফলটাকে নিচে নামাবো। দেখো আমরা যদি যোগ করি, এখানে উপরে আমরা ডান পাশে দেখতে পাচ্ছি রয়েছে 8, নিচে রয়েছে 0 এবং তারও নিচে রয়েছে 0। তো অর্থাৎ 8 এবং 0কে যোগ করলে 8ই হয় এবং 8-এর সাথে এই 0কে যোগ করলে কিন্তু আমাদের 8ই রয়ে যায়, মানে 8ই হয়। যার কারণে আমরা এখানে লিখে দিলাম 8। এবারে আমরা যদি বা পাশে চলে যাই, দেখো এখানে উপরে দেখতে পাচ্ছি 7, নিচে রয়েছে 0, অর্থাৎ 7 এবং 0 মিলে হয়ে যায় 7। 7-এর সাথে আরও 0 মিলে কিন্তু 7ই থেকে যায়, যার কারণে আমরা এখানে লিখে দিলাম 7। এরপর এখানে যদি লক্ষ্য করি, আমরা দেখতে পাচ্ছি উপরে রয়েছে 9, নিচে রয়েছে 0, অর্থাৎ 9 এবং 0 মিলে কিন্তু 9ই হয়। এবং এই 9-এর সাথে যদি আরও 2কে আমরা যোগ করে দিই, আমরা জানি 9 এবং 2 মিলে হয়ে যায় 11। আমরা জানি 9 এবং 2 মিলে হয় 11। 11-র 1কে আমরা লিখে দিলাম এইখানে, হাতে থাকলো কিন্তু আমাদের আরও 1। এবারে যদি আমরা পাশের ঘরে লক্ষ্য করে, দেখো এখানে কিন্তু উপরে আর কিছুই নেই, কিন্তু নিচে রয়েছে 0 এবং তার নিচে রয়েছে 5, অর্থাৎ 0 এবং 5কে যোগ করলে হয়ে যায় 5। এবং এই 5-এর সাথে যদি আমরা হাতের এই 1কে যোগ করে দিই, অর্থাৎ 5 এবং 1 মিলে হয়ে যায় 6। আমরা লিখে দিলাম 6। আমাদের হাতে কিন্তু আর কিছু নেই। এবারে দেখো এইখানে কিন্তু আমরা শুধুমাত্রই 6 দেখতে পাচ্ছি, উপরে কিন্তু আর কিছু নেই। তাহলে এই 6কে আমরা কি করলাম, এইখানে নামিয়ে দিলাম। তাহলে আমরা এই যে উত্তরটি পাচ্ছি, এখানে কত পাচ্ছি আমরা, 66,178। এটি হচ্ছে কি নর্মাল পদ্ধতি, মানে স্বাভাবিকভাবে আমরা যে পদ্ধতিতে গুণ করে থাকি। এবারে যদি আমরা খ পদ্ধতিটা একটু লক্ষ্য করি, দেখো এখানে বলা হয়েছে কি 326 গুণ 203, অর্থাৎ এইখানেও যা ছিল এইখানেও কিন্তু আমরা সেই একই সংখ্যাই দেখতে পাচ্ছি। তাহলে পার্থক্যটা কোথায় একটু দেখি। দেখো আমরা শুরুতে দেখতে পাচ্ছি এখানে যে 3 রয়েছে, 3 দ্বারা যদি আমরা এই তিনটি অঙ্ককে যদি আমরা গুণ করি, দেখো 3 দ্বারা প্রথমে 6কে গুণ করলে হয়ে যায় 3 6 18, 18 8কে লিখে দিলাম আমরা এখানে, হাতে থাকে আমাদের 1। এই দেখো 18 যে আমরা পেয়েছিলাম, 18 8কে লিখে দিলাম এখানে, হাতে কিন্তু আমাদের 1 থেকে যায়। এবারে 3 দ্বারা যদি 2কে গুণ করি, তাহলে হয় 3 2 6। 6-এর সাথে হাতের এই 1 মিলে কত হয়ে যায়, হ্যাঁ 6 এবং 1 মিলে হয়ে যায় 7। এই লিখে দিলাম আমরা 7। এখন কিন্তু হাতে আর কিছুই নেই। এবারে একই রকমভাবে 3 দ্বারা 3কে গুণ করলে হয় 3 3 9। এই দেখো আমরা কিন্তু এখানে 9 লিখে দিলাম। এবার আমরা আগের অঙ্কটির ক্ষেত্রে আমরা কি করেছিলাম, আমরা নিচের লাইনে এসে একটি শূন্য দিয়েছিলাম, তাই না? তাহলে এই পাশে এসেও, অর্থাৎ এই পদ্ধতির ক্ষেত্রেও আমরা নিচের লাইনে এসে একটি শূন্য প্রথমে দিব, কারণ আমরা জানি নিচের লাইনে কিন্তু কিছু লিখতে গেলে শুরুতে একটি শূন্য দিয়ে শুরু করতে হয়। তাহলে আমরা এই শূন্যটিকে দিলাম। এরপরে দেখো মাঝখানে এখানে রয়েছে কত, শূন্য। যখন গুণ অঙ্কের ক্ষেত্রে আমরা এইখানে শূন্য দেখতে পাবো, মানে আমরা যখন গুণকের ঘরে যখন আমরা শূন্য দেখতে পাবো, অর্থাৎ যাকে দিয়ে আমরা গুণ করব, এখানে কিন্তু আমরা 203 দ্বারা গুণ করছি, তাই না? তাহলে যাকে দিয়ে আমরা গুণ করব সেই ঘরে যদি কোনো শূন্য থাকে, আমরা কি করব, সেই শূন্যটাকে সরাসরি নিচে নামিয়ে দেব। ওকে আর আমাদের এই সংখ্যাগুলোর সাথে গুণ করতে হবে না। আমরা কিন্তু আগের বারে কী করেছিলাম, 0 দ্বারা 6কে গুণ করেছিলাম, 0 দ্বারা 2কে গুণ করেছিলাম, 0 দ্বারা 3কে গুণ করেছিলাম, তাই না? কিন্তু আমরা জানি কি যে এই 0 দ্বারা আমরা যাকেই গুণ করেছি না কেন, আমরা কিন্তু প্রত্যেকটি ক্ষেত্রে দেখো শূন্যই পেয়েছি। তাহলে শূন্যই যদি সব জায়গায় হয়, শূন্যের তো কোনো মূল্য নেই, তাই না? যার কারণে এই শূন্যগুলোকে কিন্তু শুধু আমাদের বের করার কোনো দরকার নেই, তাই না বন্ধুরা? এই জন্য আমরা কী করতে পারি, দেখো যেহেতু এবারে 0 দ্বারা আমাদের গুণ করার পালা, আমরা কি করব, গুণ না করে এই শূন্যটাকে সরাসরি এই পাশে, ওর পাশে লিখে দেব। এই শূন্যটাকে আমরা এইখানে লিখে দিলাম, ঠিক আছে? তাহলে কিন্তু এখানে মোট 2টি শূন্য হয়ে গেল। এইবারে আমরা দেখো যদি পাশের ঘরে চলে যাই, আমরা সরাসরি চলে যাবো এবারে পাশের ঘরে। এখানে রয়েছে কি 2 রয়েছে। এবার এই 2 দ্বারা আমরা এই প্রত্যেকটি অঙ্ককে গুণ করব, ঠিক আছে? শুধুমাত্র শূন্যের ক্ষেত্রে আমরা এই কাজটা করব। যদি শূন্য থাকে, ওই শূন্যটাকে আমরা সরাসরি নিচে নামিয়ে দেব, ঠিক আছে? আচ্ছা, এবার যদি 2 দ্বারা গুণ করি, আমরা জানি 2 দ্বারা 6কে গুণ করলে হয় 6 2 12। 12-র 2কে দেখো আমরা এখানে লিখেছি, হাতে কিন্তু আমাদের 1 রয়ে গেল। এই যে দেখো আমরা কিন্তু 6 2 পেয়েছি 12। 12-র যে শেষে 2 রয়েছে, 2কে লিখে দিলাম আমরা এইখানে, এবং হাতে থাকে হচ্ছে কত, আমাদের 1 থাকে। এবারে 2কে যদি আমরা 2 দ্বারা গুণ করি, তাহলে হয় 2 2 4। 4 এবং এই হাতের 1 মিলে হয়ে যায় 5। তাহলে দেখো এখানে কিন্তু আমরা 5 দেখতে পাচ্ছি। এবার একই রকমভাবে 2 দ্বারা যদি 3কে আমরা গুণ করি, আমরা জানি 3 2 6। এই দেখো 6কে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এখন আমরা এইখানে মোট কিন্তু 2টি সংখ্যা পাচ্ছি, এই উপরে একটি সংখ্যা এবং নিচে আরও একটি সংখ্যা।
এই দুটি সংখ্যাকে যদি আমরা যোগ করে দেই, দেখো 8 এবং 0কে যোগ করলে হয় 8, আমরা এখানে লিখে দিলাম 8। 7 এবং 0 মিলে হয়ে যায় 7, আমরা লিখে দিলাম 7। 9 এবং 2 মিলে হয়ে যায় 11। 11-র 1কে আমরা লিখে দিলাম এখানে, হাতে কিন্তু থাকলো আমাদের আরও 1। এবারে দেখো এখানে উপরে কিছু নেই, নিচে রয়েছে 5, তাহলে 5 এবং হাতে যে 1 রয়েছে, অর্থাৎ 5 এবং 1 মিলে হয়ে যায় 6, আমরা এখানে লিখে দিলাম 6। এবারে আমাদের কিন্তু হাতে আর কিছুই নেই, এখানে আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র 6 রয়েছে উপরে, বা নিচে কিন্তু আর কিছুই নেই, যার কারণে 6-কে কিন্তু আমরা এখানে নামিয়ে দিলাম। এখন দেখো মজার ব্যাপার হচ্ছে, আমরা কতে যে পদ্ধতিতে অঙ্কটিকে সমাধান করেছি এবং খতে যে পদ্ধতি ব্যবহার করে অঙ্কটি সমাধান করেছি, দুটির ক্ষেত্রে কিন্তু একই উত্তরই আমরা পেয়েছি। এখানে উত্তর পেয়েছিলাম ৬৬,১৭৮, এবং এখানেও আমরা উত্তর পেয়েছি ৬৬,১৭৮, তাই না? আমরা কিন্তু দুই রকম পদ্ধতি ব্যবহার করে সমাধান করেছি, কিন্তু উত্তর আমাদের একই হয়েছে। এটি হচ্ছে এখানের মজার বিষয়। এখন আমাদের কি বলা হয়েছিল যে ক এবং খ পদ্ধতির মধ্যে কোনটি সহজ, ক সহজ নাকি খ সহজ? আমার মনে হয় অবশ্যই খ পদ্ধতি সহজ, তাই না? দেখো ক পদ্ধতি কিন্তু আমাদের অনেক বড় হয়েছিল। এখানে আমরা মোট কতটি সংখ্যা পেয়েছিলাম? একটি সংখ্যা, দুইটি সংখ্যা, তিনটি সংখ্যা। কিন্তু খতে আমরা কতটি সংখ্যা পেয়েছি? একটি সংখ্যা, দুইটি সংখ্যা। দেখো এখানে মোট আমাদের লাইন হয়েছে কতটি? একটি লাইন, দুইটি লাইন, তিনটি লাইন। কিন্তু এখানে হয়েছে 1, 2, 3, 4টি লাইন। তার মানে এই খ পদ্ধতির মাধ্যমে যদি আমরা এটিকে সমাধান করি, এটি কিন্তু আমাদের অল্প সময়েও হয়ে যাবে, আবার খুব সহজেও হয়ে যাবে, তাই না? তাহলে আমার মনে হয় এই দুটির মধ্যে খ পদ্ধতিটি সহজ। দেখো একই রকমভাবে এই পাশে কিন্তু আমরা আরও দুটি উদাহরণ এখানে দেখতে পাচ্ছি। দেখো 138 আমরা এখানে দেখতে পাচ্ছি, 138কে গুণ করা হয়েছে 70 দিয়ে, তাই না? এবং এই পাশে একই রকমভাবে 138কে 70 দ্বারা গুণ করা হয়েছে। এবার এটিকে যদি আমরা একটু লক্ষ্য করি, দেখো আমরা এখানে 70-এর শূন্যকে দিয়ে যদি আমরা প্রথমে এই তিনটি অঙ্ককেই গুণ করি, দেখো এটি কিন্তু স্বাভাবিক নিয়ম যেটি, তাই না? স্বাভাবিকভাবে যদি আমরা শূন্যকে 8 দ্বারা গুণ করি তাহলে হয়, আমরা জানি 8 0 0, আমরা লিখে দিলাম 0। এবার শূন্যকে 3 দ্বারা গুণ করলে হয় 3 0 0, লিখে দিলাম 0। শূন্যকে 1 দ্বারা গুণ করলে হয় 0 1 0, আমরা কিন্তু উপরে 3টি শূন্য এখানে পাচ্ছি। এবার আমরা কি করব? 7 দ্বারা উপরের 3টি অঙ্ককেই গুণ করব। এই ক্ষেত্রে আমরা কি করব? নিচের লাইনে এসে একটি শূন্য দিতে হয়, আমরা একটি শূন্য দিলাম। এখন 7 দ্বারা 8কে যদি আমরা গুণ করি, তাহলে আমরা জানি 7 এ 8 56। দেখো আমরা জানি 7 এ 8 56, 56 6কে লিখে দিলাম আমরা এখানে, হাতে থাকে আমাদের 5, তাই না? এবার দেখো 7কে 3 দ্বারা গুণ করলে হয় 3 7 21। 21-এর সাথে যদি আমরা এই 5কে যোগ করে দিই, তাহলে 21 এবং এই 5 মিলে হয়ে যায় 26। 26-এর 6কে দেখো আমরা লিখে দিলাম হচ্ছে এইখানে, এবং হাতে থাকে কিন্তু আমাদের আরও 2। এবারে 7কে যদি 1 দ্বারা গুণ করি, 7 1 7, এবং 7 1 7-এর সাথে এই 2কে যদি আমরা যোগ করে দিই, 7 এবং 2 মিলে হয়ে যায় 9, আমরা এখানে লিখে দিলাম 9, তাই না? তাহলে দেখো আমাদের কিন্তু গুণ করা হয়ে গেল। এবারে এই দুটি সংখ্যাকে যদি আমরা যোগ করে দিই, 0 এবং 0 মিলে হয় 0, 0 এবং 6 মিলে হয় 6, 0 এবং 6 মিলে হয় 6। দেখো উপরে কিছু নেই, তার মানে উপরে কিছু নেই মানে আমরা এখানেও একটি শূন্য ধরে নিতে পারি, 0 এবং 9 মিলে হয় 9, আমরা কিন্তু উত্তর পাচ্ছি 9,660। এবারে আমরা খ নাম্বারে যদি একটু সহজভাবে এটিকে সমাধান করার চেষ্টা করি, দেখো আমরা দেখতে পাচ্ছি 138 গুণ 70। আমরা জানি যে সংখ্যা দ্বারা আমরা গুণ করব, যেহেতু এখানে আমরা 70 দ্বারা গুণ করছি, তার মানে 70-এর ঘরে যদি শূন্য থাকে, তাহলে এই শূন্যের ক্ষেত্রে আমরা কি করব? এই শূন্যটাকে আমরা সরাসরি নিচে নামিয়ে দেব। কারণ হচ্ছে কি, এখন শূন্য দ্বারা আমাদের প্রত্যেকটি অঙ্ককে গুণ করতে হবে, তাই না? আমরা গুণ না করে কি করব? শূন্যটাকে সরাসরি নিচে নামিয়ে দিলাম। যখন নিচে ওকে নামিয়ে দিলাম, তখন কিন্তু ওর কাজ শেষ হয়ে গেল, ওকে আর আমাদের গুণ করতে হবে না, ঠিক আছে? এবারে পাশে রয়েছে কত? 7। এই 7 দিয়ে এবার আমরা এই তিনটি অঙ্ককে যদি গুণ করি, দেখো আমরা জানি 7 এ 8 56, 56-র এই দেখো আমরা কিন্তু 56 পেয়েছিলাম, 56 6কে লিখে দিলাম এইখানে, হাতে থাকে হচ্ছে আমাদের 5। এবারে 7 দ্বারা 3কে গুণ করলে হয় 3 7 21, 21 এবং এই হাতের 5 মিলে হয়ে যায় 26। 26-এর 6কে আমরা লিখে দিলাম এইখানে, হাতে থাকে আমাদের 2। এবারে 7কে 1 দ্বারা গুণ করলে হয় 7 1 7, এবং হাতের এই 2 মিলে হয়ে যায় 9। দেখো আমরা এখানে লিখে দিলাম 9। তাহলে এখানে আমরা উত্তর পাচ্ছি 9,660, এখানে উত্তর পাচ্ছি 9,660। আমাদের উত্তর কিন্তু দুটির ক্ষেত্রে একই হয়েছে। তাহলে আমরা বলতে পারি কি, অবশ্যই ক পদ্ধতির চেয়ে
খ পদ্ধতি সহজ, তাই না বন্ধুরা? এবারে দেখো, যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, এখানে আমরা কিন্তু একটি ছেলে শিশুকে দেখতে পাচ্ছি। সে কি বলেছে? সে বলেছে খ পদ্ধতিটি সংক্ষিপ্ত বলে মনে হচ্ছে, পার্থক্যটি কি? আচ্ছা, এই দুটির পদ্ধতির মধ্যে কি পার্থক্য রয়েছে সেটি কিন্তু আমি তোমাদেরকে একটু আগে বলেছি, তাই না? আচ্ছা, এবারে যদি আরও একটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে আমরা কিন্তু একটি মেয়ে শিশুকে দেখতে পাচ্ছি। সে বলেছে শূন্য এর গুণ বাদ দেওয়া হয়েছে, এটি একটি ভালো বুদ্ধি, তবে অঙ্কগুলোর স্থানের ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। আমরা যে খ নাম্বার পদ্ধতিতে সমাধান করেছি, সেখানে আমরা কি করেছি? শূন্যের যে গুণ সেটিকে কিন্তু আমরা বাদ দিয়েছি, তাই না? এটি একটি ভালো বুদ্ধি মেয়েটি বলেছে, তবে এই অঙ্কগুলোর ক্ষেত্রে স্থানের যে ব্যাপারটা, হ্যাঁ, এই ব্যাপারে কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে অবশ্যই অবশ্যই। ঠিক আছে, মানে কোন জায়গাতে আমরা এই শূন্যটাকে ব্যবহার করব, হ্যাঁ, এবং কোন জায়গাটিতে কোন সংখ্যাটি বসবে, এই বিষয়টি কিন্তু আমাদের অবশ্যই অবশ্যই ভালো করে লক্ষ্য রাখতে হবে। এবারে যদি আমরা আরও একটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে 3 নম্বরে বলা হয়েছে গুণ করো। আমরা কিন্তু এখানে অনেকগুলো গুণ অঙ্ক দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই গুণগুলো তোমরা ক পদ্ধতি বা খ পদ্ধতি যেটি ব্যবহার করো না কেন, যে কোনো পদ্ধতি ব্যবহার করেই কিন্তু তোমরা এই গুণগুলোকে সমাধান করতে পারো। তাহলে এইখান থেকে আমরা যদি কিছু কিছু গুণ অঙ্ক সমাধান করার চেষ্টা করি, দেখো এখানে 1 নম্বরে বলা হয়েছে 162 গুণ 202। দেখো 162কে যদি আমরা 202 দ্বারা গুণ করি, আমরা কি করব? আমরা যদি খ যে পদ্ধতি আমরা শিখেছি সেই পদ্ধতিতে যদি এটিকে সমাধান করার চেষ্টা করি, দেখো আমরা কি করব? শুরুতে এই যে 202 রয়েছে, এর শেষে যেহেতু রয়েছে 2, এই 2 দ্বারা উপরের 3টি অঙ্ককে আমরা শুরুতে গুণ করব। তাহলে আমরা যদি 2 দ্বারা 2কে গুণ করি, আমরা জানি 2 দুগুণ 4, আমরা এখানে লিখে দিলাম 4। এবারে 2 দ্বারা যদি 6কে গুণ করি, তাহলে কত হয়ে যায়? হ্যাঁ বন্ধুরা, আমরা জানি 6 দুগুণ 12, তাই না? 12-র 2কে লিখবো হচ্ছে আমরা এইখানে, এবং হাতে থাকে হচ্ছে কত? আমাদের 1। আচ্ছা, এবারে আমরা যদি 2 দ্বারা 1কে গুণ করি, তাহলে হয় হচ্ছে 2 একে 2, এবং এই 2 একে যে 2 পাচ্ছি, 2 এর সাথে হাতে যে 1 রয়েছে, এই 1কে যোগ করলে হয়ে যায় 2 এবং 1 মিলে হয়ে যায় 3, আমরা এখানে লিখে দিলাম 3। দেখো আমাদের 2 দ্বারা কিন্তু গুণ করা হয়ে গেল। এবার আমরা কি করব? নিচের লাইনে এসে একটি শূন্য দিতে হয়, আমরা জানি একটি শূন্য দিয়ে দিলাম। এবারে আমরা মাঝখানে কিন্তু দেখতে পাচ্ছি একটি শূন্য রয়েছে। শূন্য দ্বারা কিন্তু আমাদের এবারে এই 3টি অঙ্ককে গুণ করতে হবে, তাই না? কিন্তু আমরা জানি, বা আমরা খতে যে পদ্ধতি শিখেছি সেখানে আমরা কি দেখেছি? যে শূন্য দ্বারা এই সংখ্যাকে আমরা যদি গুণ নাও করি তাতেও কিন্তু কোনো সমস্যা নেই। আমরা কি করব? এই ক্ষেত্রে এই শূন্যটাকে সরাসরি আমরা এইখানে লিখে দেব। তাহলে দেখো আমরা সরাসরি নিচে শূন্যটাকে লিখে দিলাম, তাহলে শূন্যের কাজ কিন্তু অলরেডি করা হয়ে গেল, আর কিন্তু আমাদের শূন্য দ্বারা গুণ করতে হবে না। এখন আমরা কি করব? আমরা সরাসরি 2 এর কাছে চলে যাব, পাশে যে 2 রয়েছে এই 2 এর কাছে চলে যাব। এই 2 দ্বারা আমরা উপরের এই 3টি অঙ্ককেই গুণ করব। দেখো 2 দ্বারা প্রথমে 2কে গুণ করলে হয় 2 দুগুণ 4, আমরা এখানে লিখে দেব 4। এবারে 2 দ্বারা 6কে গুণ করলে হয় 6 দুগুণ 12, 12-র 2কে লিখবো হচ্ছে আমরা এইখানে, হাতে থাকে হচ্ছে আমাদের 1। আচ্ছা, এবারে 2 দ্বারা যদি 1কে গুণ করি, তাহলে হয় 2 একে 2। আচ্ছা, 2 একে 2, এবং এই 2 এর সাথে হাতের এই 1কে যোগ করলে হয়ে যায় 3, আমরা এখানে লিখে দেব 3। এবারে যদি আমরা এই দুটি অঙ্ককে বা দুটি সংখ্যাকে যদি আমরা যোগ করে দিই, দেখো আমরা উপরের যে সংখ্যাটি পাচ্ছি এবং নিচে যে সংখ্যাটি পাচ্ছি, এই দুটিকে যদি যোগ করে দেই, আমরা এখানে দেখতে পাচ্ছি উপরে রয়েছে 4, নিচে রয়েছে 0, অর্থাৎ 4 এবং 0কে যোগ করলে হয়ে যায় 4। এবারে 2 এবং 0কে যোগ করলে হয়ে যায় 2, আমরা লিখে দিলাম 2। 3 এবং 4কে যদি যোগ করি, আমরা জানি 4 এবং 3 মিলে হয়ে যায় 7, আমরা এখানে লিখে দিলাম 7। এখানে উপরে যেহেতু কিছু নেই, তার মানে এই 2কে সরাসরি কিন্তু আমরা নিচে লিখে দেব, এবং এখানেও উপরে যেহেতু কিছু নেই, নিচে শুধুমাত্র 3 রয়েছে, 3কে কিন্তু আমরা সরাসরি নিচে লিখে দেব। তাহলে আমরা এখানে মোট কত পাচ্ছি? দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, অর্থাৎ 32,724 আমাদের কিন্তু উত্তর বের করা হয়ে গেল, তাই না? এটি হচ্ছে কি আমাদের উত্তর। এবারে একই রকমভাবে যদি আমরা 3 নম্বর অঙ্কটিকে সমাধান করি, দেখো এখানে বলা হয়েছে 472 গুণ 109। আমরা এটিকেও যদি সহজ পদ্ধতিতে বা খতে আমরা যে পদ্ধতি শিখেছি সেই পদ্ধতি ব্যবহার করে যদি সমাধান করি, দেখো আমরা শুরুতে যদি 9 দ্বারা উপরের 3টে অঙ্ককেই যদি আমরা গুণ করি, 9 দ্বারা 2কে গুণ করলে হয়ে যায় 9 দুগুণ
18, তাই না? আমরা জানি 9 দুগুণ 18, 18-র 8কে লিখবো হচ্ছে আমরা এইখানে, হাতে থাকে কিন্তু আমাদের 1। এবারে দেখো 9 দ্বারা 7কে যদি আমরা গুণ করি, আমরা জানি 7 নং 63, 63-র সাথে হাতে যে 1 রয়েছে, এই 1কে যোগ করলে হয়ে যায় 63 এবং 1 মিলে হয় 64। তাহলে 64-র 4কে কিন্তু লিখবো হচ্ছে আমরা এইখানে, হাতে থাকে আমাদের 6। এবারে 9 দ্বারা যদি আমরা 4কে গুণ করি, আমরা জানি 4 নং 36, 36-এর সাথে যদি এই 6কে আমরা যোগ করে দিই, তাহলে 36 এবং 6 মিলে হয়ে যায় 42, তাই না? তাহলে 36 এবং 6 মিলে হয়ে যায় 42। আমরা কিন্তু পুরো 42কেই এখানে লিখে দেবো। কেন পুরো 42কে লিখে দেবো? কারণ 4-এর এই পাশে কিন্তু আর কোনো অঙ্ক বা সংখ্যা নেই, যার কারণে কিন্তু এখানে আর হাতেও আমরা কিছুই রাখবো না, আমরা পুরো 42কেই কিন্তু এখানে লিখে দেবো। আচ্ছা, আমাদের 9 দ্বারা গুণ করা হয়ে গেল। এবার আমরা কি করব? নিচের লাইনে এসে একটি শূন্য দেব, কারণ আমরা জানি নিচের লাইনে কিন্তু একটি শূন্য দিয়ে শুরু করতে হয়। আমরা একটি শূন্য দিলাম। এবারে আমরা দেখতে পাচ্ছি 9-এর পাশে রয়েছে শূন্য, আর আমরা এটিও জানি যে শূন্য দ্বারা এবারে আমাদের কিন্তু এই সংখ্যাগুলোকে বা এই অঙ্কগুলোকে কিন্তু গুণ করতে হবে না, কারণ আমরা যে পদ্ধতি শিখেছি সেটি হচ্ছে কি, এই শূন্যটাকে যদি আমরা সরাসরি নিচে নামিয়ে দিই, দেখো এই শূন্যটাকে আমরা সরাসরি নিচে নামিয়ে দিলাম। যখন নিচে নামিয়ে দেব, তখন কিন্তু আমাদের আর এই সমস্ত অঙ্কগুলোর সাথে শূন্যকে গুণ করতে হবে না। নিচে নামানোর অর্থ হচ্ছে শূন্যের কাজ আমাদের শেষ হয়ে গেছে। ঠিক আছে, এবারে আমরা সরাসরি চলে যাব, এই শূন্যকে টপকে কিন্তু আমরা 1-এর কাছে চলে যাব। এই 1 দ্বারা এবারে এই উপরের সংখ্যাগুলোকে বা উপরের অঙ্কগুলোকে আমরা গুণ করব। দেখো 1 দ্বারা যদি আমরা 2কে গুণ করি, আমরা জানি 1 2 একে 2, আমরা এখানে লিখে দেব 2। এবারে 1 দ্বারা যদি 7কে গুণ করি, আমরা জানি 7 দুগুণ 14, সরি এখানে আমার একটু ভুল হয়েছে। আমরা 1 দ্বারা যদি 7কে গুণ করি, তাহলে হচ্ছে 7 একে 7, তাই না? আমরা এখানে লিখে দিলাম 7। এবারে 1 দ্বারা যদি 4কে গুণ করি, আমরা জানি 4 একে 4। আচ্ছা দেখো, আমাদের কিন্তু এখানে গুণ করা হয়ে গেল। আমরা এখানে কিন্তু মোট 2টি সংখ্যা পাচ্ছি, তাই না? এখন এই উপরের সংখ্যা এবং নিচের সংখ্যা, এই দুটি সংখ্যাকে যদি আমরা যোগ করে দেই, 8 এবং 0কে যোগ করলে হয়ে যায় 8, 4 এবং 0কে যোগ করলে হয় 4, 2 এবং 2কে যোগ করলে হয়ে যায় 4, 4 এবং 7কে যোগ করলে হয়ে যায় 11। আমরা জানি 4 এবং 7 মিলে হয়ে যায় 11, 11-র 1কে লিখবো আমরা এইখানে, হাতে থাকে আমাদের আরও 1। এবারে দেখো এখানে উপরে কিছু নেই এবং নিচে রয়েছে 4, অর্থাৎ এই 4-এর সাথে যদি আমরা হাতের এই 1কে যোগ করে দিই, 4 এবং 1 মিলে হয়ে যায় 5। তাহলে আমরা এখানে মোট পাচ্ছি কত বা উত্তর পাচ্ছি কত? একক, দশক, শতক, হাজার, অর্থাৎ 51,448। এটি হচ্ছে কি আমাদের উত্তর। আশা করি এই পদ্ধতি তোমরা খুবই সুন্দরভাবে বুঝতে পেরেছো। এরপরে যদি আমরা এখান থেকে আরও 2-1টি অঙ্কও সমাধান করার চেষ্টা করি। বন্ধুরা, যদি আমরা 5 নম্বর অঙ্কটি লক্ষ্য করি, এখানে বলা হয়েছে 38 গুণ 70। দেখো আমরা কি করব? শুরুতে আমরা এই 70-এর যে শূন্য রয়েছে, এই শূন্য দ্বারা উপরের দুটি অঙ্ককেই গুণ করব। কিন্তু আমরা জানি যে এই অঙ্কের ক্ষেত্রে শূন্য দ্বারা কখনোই আমরা এই সমস্ত অঙ্কগুলোকে গুণ করব না, তাই না? আমরা কি করব? সরাসরি শূন্যটাকে নিচে নামিয়ে দেবো। দেখো আমরা কিন্তু সরাসরি শূন্যটাকে নিচে নামিয়ে দিলাম। যখন আমরা শূন্যটাকে সরাসরি নিচে নামিয়ে দিলাম, তখন কিন্তু আমাদের শূন্যের কাজ করা হয়ে গেল। এখন আর এই শূন্য দ্বারা উপরের অঙ্কগুলোকে আমাদের গুণ করতে হবে না। এবার আমরা কি করব? আমরা 7-এর ঘরে চলে যাব। এই 7-এর কাছে গিয়ে আমরা এবারে 7 দ্বারা উপরের দুটি অঙ্ককে গুণ করব। আমরা 7 দ্বারা যদি 8কে গুণ করি, তাহলে হয়ে যায় 7 8 56। আমরা জানি 7 8 56, তাই না? তাহলে এই 56-র 6কে লিখবো হচ্ছে আমরা এইখানে, এবং হাতে থাকে হচ্ছে আমাদের 5। এবারে 7কে যদি আমরা 3 দ্বারা গুণ করি, আমরা জানি 3 7 21, 21-এর সাথে হাতে যে 5 আমাদের রয়েছে, এই 5কে যদি আমরা যোগ করে দিই, তাহলে 21 এবং 5 মিলে হয়ে যায় 26। আমরা এখানে লিখে দেব 26। তাহলে আমরা কিন্তু এখানে এক লাইনে উত্তর পেয়ে গেছি। দেখো এখানে আমরা মোট পাচ্ছি কত? একক, দশক, শতক, হাজার, অর্থাৎ 2660। এটি হচ্ছে কি আমাদের উত্তর। আমরা কিন্তু খুবই সহজে মাত্র একটি লাইনেই আমরা উত্তর বের করে ফেলেছি। এবারে একই রকমভাবে যদি আমরা 8 নম্বর অঙ্কটি লক্ষ্য করি, এখানে বলা হয়েছে 462 গুণ 200। আমরা একই রকমভাবে দেখো, যদি এই 200কে যদি আমরা এই উপরের সংখ্যা দ্বারা গুণ করি, দেখো
আমরা 200 শেষে দেখতে পাচ্ছি শূন্য, কিন্তু আমরা জানি শূন্য দ্বারা এই পদ্ধতির ক্ষেত্রে কিন্তু আমরা শূন্য দ্বারা কোনো অঙ্ককেই গুণ করব না। এক্ষেত্রে আমরা কি করতে পারি, শূন্যটাকে সরাসরি নিচে নামিয়ে দেব। দেখো এই শূন্যটাকে যদি আমরা নিচে নামিয়ে যখন আমরা নিচে নামিয়ে দিলাম তখন কিন্তু এই শূন্যের কাজ শেষ হয়ে গেল। এখন আমাদের কিন্তু এই শূন্যের আর কোনো কাজ নেই। তাহলে আমরা কি করব, পরবর্তী যে ঘর রয়েছে, পরবর্তী যে সংখ্যা রয়েছে সেই সংখ্যার কাছে কিন্তু আমরা চলে যাব, বা সেই অঙ্কের কাছে কিন্তু আমরা চলে যাব। আমরা যখন পাশে গেলাম দেখলাম যে এখানে কিন্তু আরও একটি শূন্য রয়েছে। তাহলে এই শূন্য দ্বারা কি আমরা উপরের এই অঙ্কগুলোকে গুণ করব? না বন্ধুরা, আমরা একই কাজটি কিন্তু করব। আমরা কি করব, যেহেতু শূন্য, এই শূন্যটাকে আবার একই রকমভাবে নিচে আমরা নামিয়ে দেব, তাই না? যত শূন্য থাকবে ততই কিন্তু এই অঙ্কগুলো সহজ হবে, তাই না? এবং এই অঙ্কগুলো কিন্তু খুবই মজার অঙ্ক, দেখো বন্ধুরা। তাহলে এই শূন্যটাকে যখন আমরা নিচে নামিয়ে দিলাম তখন কিন্তু এই শূন্যের কাজও শেষ হয়ে গেল। এবারে আমরা চলে যাব পাশের ঘরে। পাশে গিয়ে দেখলাম কত, এখানে রয়েছে 2, অর্থাৎ 2 দ্বারা এবারে আমরা উপরের 3টি অঙ্ককেই গুণ করব। তাহলে 2 দ্বারা 2কে যদি আমরা গুণ করি, আমরা জানি 2 দুগুণ 4, আমরা এখানে লিখে দিলাম 4। এবারে 2 দ্বারা 6কে যদি গুণ করি তাহলে হয় হচ্ছে 6 দুগুণ 12, তাই না? তাহলে 12-র 2কে লিখবো হচ্ছে আমরা এখানে, এবং হাতে থাকে হচ্ছে কত, হ্যাঁ হাতে থাকে আমাদের 1। এবারে 2 দ্বারা 4কে গুণ করলে হয়ে যায় 4 দুগুণ 8। 8-এর সাথে এই যে হাতে 1 রয়েছে, 8 এবং 1কে যোগ করলে হয়ে যায় 9। তাহলে দেখো এখানে আমরা কত পাচ্ছি, একক, দশক, শতক, হাজার, অযুত। আচ্ছা, তাহলে এখানে আমরা মোট পাচ্ছি হচ্ছে 92,400। তাহলে এটি হচ্ছে কি আমাদের উত্তর। আমরা কিন্তু এই অঙ্কটিকে দেখো, এত বড় একটি গুণকে আমরা এক লাইনের মধ্যে সমাধান করে ফেললাম, অর্থাৎ এক লাইনের মধ্যে কিন্তু আমরা এটিকে উত্তর বের করে ফেললাম। এই পদ্ধতি কিন্তু খুবই সহজ একটি পদ্ধতি এবং খুবই মজার একটি পদ্ধতি। বন্ধুরা, আশা করি ক পদ্ধতি এবং খ পদ্ধতি তোমরা সবাই খুব সুন্দরভাবেই বুঝতে পেরেছো। এই অঙ্কগুলোকে তোমরা যে কোনো পদ্ধতি ব্যবহার করেই সমাধান করতে পারো। আজকে আমাদের এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। এবং চতুর্থ শ্রেণীর যে কোনো পৃষ্ঠার সমাধান দেখতে তোমরা এই সোজা যে লিঙ্কটি দেখতে পাচ্ছ, এই লিঙ্কে প্রবেশ করে যে কোনো পৃষ্ঠার সমাধান খুব সহজেই দেখে নিতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।